গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর উপর থেকে 50 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 49টা ক্লাস কভার করে নিয়েছি এবং এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও ক্লাস কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করো, যেটা দেখো এখনই শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি অন্য দিনের মতোই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, প্রতিটা কোশ্চেন কিন্তু ভালোভাবে দেখবে, তাহলেই এক্সামের জন্য তোমরা বেনিফিট পাবে। কারণ এক্সামের আগে পর্যন্ত তোমাদের সম্ভবত 80 থেকে 90টা ক্লাস আমি কভার করিয়ে দেবো। আর এর আগে আর একটা কথা বলবো, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে প্রথম দিকের ক্লাসগুলো, সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। এবং তোমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ রিভিশন এবং কন্টিনিউ দেখতে থাকো, তাহলে এটা গ্যারান্টি দিতে পারি যে এই ক্লাসগুলোর মধ্যে থেকে প্রায় 70 থেকে 80% কোশ্চেন তোমরা জিকে জিএস থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? তো সিন্ধু আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি কাজ করা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এর কিন্তু মূল ভিত্তি ছিল কি? মূল ভিত্তি ছিল কৃষি কাজ করা। আচ্ছা, সিন্ধু সভ্যতা থেকে যে কোশ্চেনটা দেয়, যে দুটো কোশ্চেন দেয়, একটা হলো যে সিন্ধু সভ্যতায় প্রথম উৎপাদিত ফসল কোনটা? আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি, সিন্ধু সভ্যতায় প্রথম চাষ করা ফসল বা প্রথম উৎপাদিত ফসল কোনটি? তো প্রথম চাষ করা ফসল হলো বার্লি ও গম। বার্লি ও গম। যদি অপশানে একটাই থাকে তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বার্লি। অথবা অপশানে কিন্তু অনেক জায়গায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছে, সেখানে দুটোই ছিল। তো অ্যান্সার হবে বার্লি ও গম হলো সিন্ধু সভ্যতায় প্রথম ফসল, মানুষের দ্বারা চাষ করা প্রথম ফসল। যদি এইভাবে কোশ্চেন দেয় যে মানুষের দ্বারা চাষ করা প্রথম ফসল কোনটি, তো সেটা হয়ে যাবে বার্লি ও গম। আচ্ছা, এখান থেকে সেকেন্ড কোশ্চেন রিলেট করো যে সিন্ধু সভ্যতায় বা মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু, মানুষের দ্বারা মানুষের দ্বারা মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে কপার, অর্থাৎ তামা হলো প্রথম ধাতু যেটা মানুষ ব্যবহার করেছিল সিন্ধু সভ্যতায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেট করো। এখান থেকে কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতায় মানুষ কিসের ব্যবহার জানতো না? তো মাথায় রাখবে, সিন্ধু সভ্যতায় মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো না। লোহার ব্যবহার কিন্তু জানতো না, এটা কিন্তু মাথায় রাখবে, বহুবার কিন্তু কোশ্চেন দিয়েছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। দিব্য জীবন, যাকে ইংলিশে বলা হয় লাইফ ডিভাইন। তো লাইফ ডিভাইন এই বইয়ের লেখক কে? তো এই বইয়ের লেখক হলেন অরবিন্দ ঘোষ। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো অরবিন্দ ঘোষ নিষ্ক্রিয় প্রতিরোধের মাধ্যমে আন্দোলন করতে চেয়েছিলেন, আর সেই কারণে দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে জাতীয়তাবাদের দার্শনিক এবং স্বদেশিকতার কবিও কিন্তু তিনি বলেছেন। তো অরবিন্দ ঘোষের লেখা বই হলো লাইফ ডিভাইন। এছাড়া আরো দুটো বই এখান থেকে রিলেট করো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। একটা হলো ভবানী মন্দির, আর একটা হলো নিউ ল্যাম্পস ফর ওয়ার্ল্ড। নিউ ল্যাম্পস ফর ওয়ার্ল্ড। দুটো বই কার লেখা? দুটো বই কিন্তু অরবিন্দ ঘোষের লেখা। চলে আসো পরের কোশ্চেন। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো রঙ্গস্বামী যে কাপটা, এটা হকি খেলার সাথে সম্পর্কিত। অপশন বি
এর সঠিক অ্যান্সার হবে। হকি খেলার সঙ্গে সম্পর্কিত আরেকটা কাপ যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো আগা খান কাপ। আগা খান কাপ কার সঙ্গে সম্পর্কিত? এটাও কিন্তু হকি খেলার সাথে সম্পর্কিত। আচ্ছা, এখান থেকে ফুটবল খেলা আর ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত কিছু কাপ রিলেট করাবো, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো ফুটবল খেলা থেকে রিলেট করো ফার্স্টে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ, তো ডুরান্ড কাপ থেকে যেটা কোশ্চেন দেয় যে এশিয়ার সব থেকে পুরাতনতম ফুটবল কাপ কোনটা? এশিয়াস ওল্ডেস্ট এশিয়াস ওল্ডেস্ট ফুটবল কাপ কোনটা? এশিয়ার সব থেকে পুরাতনতম ফুটবল কাপ হলো ডুরান্ড কাপ। ডুরান্ড কাপের ইস্টাবলিশ হয় কবে? যেহেতু পুরাতনতম, তো এর ইস্টাবলিশ ইয়ার তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ইস্টাবলিশ হয় 1888 খ্রিস্টাব্দে ইস্টাবলিশ হয়। ডুরান্ড কাপ প্রথম কোথায় খেলা হয়? ফার্স্ট কোথায় আয়োজন হয়েছিল ডুরান্ড কাপে? তো ডুরান্ড কাপের আয়োজন ফার্স্ট হয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়ার সিমলা, হিমাচল প্রদেশের সিমলাতে ফার্স্ট ডুরান্ড কাপের কিন্তু আয়োজন হয়েছিল। ডুরান্ড কাপ থেকে কোশ্চেন দেবে যে এই বছর 2023-এ যে ডুরান্ড কাপ উইনার হয়েছে কোন দল? তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে স্টেট গভর্নমেন্টের যে এক্সাম হবে সেই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ 2023-এ কিন্তু যে দুটো দল ফাইনালে উঠেছিল দুটো দলই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দল, দুটোরই কলকাতার দল এবং সব থেকে ফেমাস দল। তো 2023-এ উইনার হয়েছে কে? উইনার হয়েছে মোহনবাগান। কে উইনার হয়েছে? মোহনবাগানের টিম কিন্তু উইনার হয়েছে। আর রানার্স আপকে যেহেতু বললাম দুটোই কিন্তু কলকাতার দল, তো কলকাতা দুটো দলেরই নাম মনে রাখতে হবে। রানার্স আপ হয়েছে কে? রানার্স আপ হয়েছে তার প্রতিপক্ষ, ওই মোহনবাগানের মেন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল রানার্স আপ হয়েছে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে যে এই বছর এই ডুরান্ড কাপ আয়োজন হয়েছে কোথায়? 2023 ডুরান্ড কাপের আয়োজন কোথায় হয়েছিল? তো আয়োজন হয়েছিল পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, এই দুটো রাজ্য মিলিয়ে 2023-এর ডুরান্ড কাপের আয়োজন হয়েছিল। আচ্ছা, এরপর এখান থেকে ফুটবল কাপ থেকে রিলেট করো যে আদার্স ফুটবল কাপ কি কি। একটা বললাম ডুরান্ড কাপ, এটা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন এভাবে দিতে পারে যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো অ্যান্সার হয়ে যাবে ফুটবল খেলার সাথে সম্পর্কিত। একইভাবে কোশ্চেন দেবে যে সান্তোষ ট্রফি। সান্তোষ ট্রফি, তো সান্তোষ ট্রফি এটাও কোন খেলার সাথে সম্পর্কিত? এটাও ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এবং 2023-এ উইনার হয়েছে কে? 2023-এ উইনার হয়েছে যে আর্মড ফোর্সে যারা কর্মরত তাদের টিম, অর্থাৎ সার্ভিসেস অফ আর্মড ফোর্স। আমি এখানে লিখে দিচ্ছি আর্মড ফোর্স। তো আর্মড ফোর্সে যারা সার্ভিস করেন তাদের যে টিম, সেই টিমই কিন্তু 2023-এর সন্তোষ ট্রফির উইনার ছিল। পরবর্তী কাপ হলো সুব্রত কাপ। সুব্রত কাপ এটাও কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত। কোন খেলার সাথে? ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এবং এই সুব্রত কাপ এই বছর 2023-এ কে উইনার হয়েছে? কোন স্টেট উইনার হয়েছে? তো মাথায় রাখবে চণ্ডীগড়। চণ্ডীগড় উইনার হয়েছে। সন্তোষ ট্রফি এর প্রথম সূচনা হয় কবে? প্রথম খেলা হয় কবে? ইস্টাবলিশ হয়েছিল 1900 কত সালে? 1960 সালে। এই সুব্রত ট্রফি ইস্টাবলিশ হয়েছিল কত সালে? ইস্টাবলিশ হয়েছিল 1960 সালে। এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট খেলা রিলেট করো, সেটা হলো আইএসএল। প্রত্যেক বছরই হয় আইপিএল এর মতো আইএসএল। তো আইএসএল কাপ 2023, এখনো 2024 খেলা হয়নি। 2023-এর উইনার হয়েছিল কে? 2023-এর উইনার হয়েছিল মোহনবাগান, নাম ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান সুপার জায়েন্ট। আচ্ছা, এখানে মনে রাখা সব থেকে সহজ, মোহনবাগান কোন দুটো কাপ জিতেছে? আইএসএল 2023 এবং ডুরান্ড কাপ 2023 জিতেছে। সন্তোষ ট্রফি জিতেছে আর্ম ফোর্সে যারা কাজ করে তারা, আর সুব্রত কাপ জিতেছে কারা? চণ্ডীগড়। এবার এখান থেকে রিলেট করাবো তোমাদের ক্রিকেট কাপ, কিছু ইম্পর্টেন্ট ক্রিকেট কাপ যেটা
কারা কারা জিতেছে সেটাও কিন্তু মনে রাখতে হবে। তো ইম্পর্টেন্ট কিছু ক্রিকেট কাপ, তো ফার্স্ট রিলেট করো ইম্পর্টেন্ট ক্রিকেট কাপের মধ্যে রঞ্জি ট্রফি, এর নাম আশা করি প্রত্যেকে শুনেছো। তো রঞ্জি ট্রফি, এই রঞ্জি ট্রফির 2023-এ উইনার কে ছিল? তো 2023-এর উইনার ছিল মুম্বাইয়ের দল, মুম্বাইয়ের টিম 2023 রঞ্জি ট্রফি জিতেছে। ক্রিকেটের অন্য কাপ হলো দিলীপ ট্রফি, বহুবার এক্সামে কোশ্চেন এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে যে দিলীপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত, অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। তো 2023-এ উইনার হয়েছে কে? 2023-এ উইনার হয়েছে সাউথ জোন, সাউথ জোন 2023-এ উইনার হয়েছে। পরবর্তী কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত যেটা, সেটা হলো ইরানি ট্রফি। ইরানি ট্রফি 2023-এ কে জয়লাভ করেছে? 2023-এ জয়লাভ করেছে রেস্ট অফ ইন্ডিয়া, অবশিষ্ট ভারত জয়লাভ করেছে। আরেকটা কাপ এর সাথে রিলেট করো যেটা প্রত্যেকেরই জানা উচিত, আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। আচ্ছা, আইপিএল 2024 অলরেডি হয়ে গেছে, তো আইপিএল 2024 থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। তো 2024 অর্থাৎ এই বছর কে জয়লাভ করেছে? এই বছর জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর এর টিম। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল SRH সানরাইজেস হায়দ্রাবাদ ছিল রানার্স আপ টিম। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো কোশ্চেন, সে দুটো হলো অরেঞ্জ ক্যাপ কে জিতেছে, আর একটা কোশ্চেন হলো পার্পেল ক্যাপ কে জিতেছে। তো অরেঞ্জ ক্যাপ জিতেছে কে? অরেঞ্জ ক্যাপ জিতেছে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতেছে। তিনি আরসিবির হয়ে তিনি খেলা করেছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে, এবং তিনি কত রান করেছিলেন? তিনি 741 রান করেছিলেন। তো এইভাবে কোশ্চেন দিতে পারে যে অরেঞ্জ ক্যাপ কেন প্রোভাইড করা হয় আইপিএলে? তো সব থেকে বেশি রান করার জন্য অরেঞ্জ ক্যাপ প্রোভাইড করা হয়, আর সব থেকে বেশি উইকেট পাওয়ার জন্য দেওয়া হয় কি? দেওয়া হয় পার্পেল ক্যাপ, যেটা পেয়েছে কে? যেটা পেয়েছে হর্ষল প্যাটেল। কে পেয়েছে? হর্ষল প্যাটেল পেয়েছে। কটা উইকেট পেয়েছিল? তিনি পেয়েছিলেন 24টা উইকেট পেয়েছিলেন। এবং এই হর্ষল প্যাটেল ইনি কোন টিমের হয়ে খেলা করেছিলেন? তো ইনি পাঞ্জাব কিংসের হয়ে তিনি খেলা করেছিলেন। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও। রিসেন্টলি কিন্তু আমাদের T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। তো আইসিসি টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন হয়েছে কোথায়? হোস্ট কান্ট্রি কোথায়? তো হোস্ট কান্ট্রি দুটো, একটা হলো আমেরিকা এবং আমেরিকার সাথে ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো জায়গায় মিলিয়ে কিন্তু 2024-এর আইসিসি টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, ট্রাইয়ের সম্পূর্ণ রূপ কি? এর ফুল ফর্ম কি? তো ট্রাইয়ের ফুল ফর্ম হলো কি? ট্রাইয়ের নাম তোমরা হয়তো শুনে থাকবে, যখন ফার্স্ট যখন জিও কানেকশন এসেছিল, জিও যখন ফ্রিতে ইন্টারনেট প্রোভাইড করছিল, তার ঠিক মাস 6 পরে আদার্স যে টেলিকম কোম্পানিগুলো ছিল, সেই টেলিকম কোম্পানিগুলো লস হচ্ছিল, সেই কারণে তারা কিন্তু কেস করেছিল, এবং তখনই এই ট্রাইয়ের শব্দটা এসেছিল। তো ট্রাইয়ের ফুল ফর্ম কি? ট্রাইয়ের ফুল ফর্ম হলো টি ফর টেলিকম, আর ফর রেগুলেটরি, এ ফর অথরিটি এবং আই ফর ইন্ডিয়া। তো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জাতিসংঘের ইউনাইটেড নেশনের অঙ্গ নয়? বহুবার পড়িয়েছি এই কোশ্চেনটা, তোমরা আজকে 50 নম্বর ক্লাসে দাঁড়িয়ে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা প্রত্যেকেই জানো, যদি দেখে থাকো এর আগে যে 49টা ক্লাস হয়েছে তার মধ্যে কমপক্ষে 8 থেকে 9 বার কিন্তু এই কোশ্চেনটা পড়িয়েছি। তো যাই হোক, এখান থেকে দেখে নাও যে এর মধ্যে কোনটা ইউনাইটেড নেশনের অঙ্গ নয়। তার আগে কিছুটা ডিসকাস করে নিই ইউনাইটেড নেশনের ব্যাপারে। ইউনাইটেড নেশনের কোশ্চেন দেবে ইস্টাবলিশ কবে হয়, এক্সাক্ট ডেট মনে রাখতে বলেছিলাম 24 অক্টোবর
1945 সালে ইউনাইটেড নেশনের কিন্তু ইস্টাবলিশ হয়। তো যেহেতু 24 অক্টোবরে ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ হয়েছিল, সেই কারণে 24 অক্টোবর ইউনাইটেড নেশন ডে পালন করা হয়। ইউনাইটেড নেশন ডে পালন করা হয় কবে? 24 অক্টোবরে। কোশ্চেন দেবে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে হেডকোয়ার্টার অবস্থিত। কোথায় অবস্থিত নিউ ইয়র্ক? আমেরিকাতে, ইউএসএ তে অবস্থিত নিউ ইয়র্ক। কোশ্চেন দেবে বর্তমানে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তো সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন অ্যান্টোনিও গুটেরেস। বর্তমানে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল অর্থাৎ প্রধান পদে কিন্তু তিনি নিযুক্ত আছেন। এবার এখান থেকে রিলেট করাবো যে এই ইউনাইটেড নেশন জাতিসংঘের কতগুলো অঙ্গ আছে, কটা অঙ্গ আছে? তো টোটাল অঙ্গের সংখ্যা হলো 6টা অঙ্গ। তো 6টা অঙ্গ কি কি বহুবার পড়িয়েছি, এখান থেকে দেখে নাও। 6টা অঙ্গ আমি এখানে শর্টে বলে দিচ্ছি, ফুল ফর্ম তোমরা নোট ডাউন করে নেবে। ইউএনজিএ ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এরপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি। এরপর ইউএনইএসসি ইউনাইটেড নেশন, ই ফর ইকোনমিক, এস ফর সোশ্যাল কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এরপর হলো ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। পরবর্তী হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে। এবং লাস্ট হলো ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট। ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট। তো এই 6টা অঙ্গ হলো ইউনাইটেড নেশনের। এবার দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, এর মধ্যে কোনটি ইউনাইটেড নেশনের অঙ্গ নয়? তো আন্তর্জাতিক বিচারালয় মানে আইসিজে বলে দিলাম, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তাহলে এটা অঙ্গ। সাধারণ পরিষদ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এটাকে বলা হয় সাধারণ পরিষদ, অর্থাৎ এটাও কিন্তু ইউনাইটেড নেশনের অঙ্গ। নিরাপত্তা পরিষদ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, একেই বলা হয় নিরাপত্তা পরিষদ, তো এটাও কিন্তু ইউনাইটেড নেশনের অঙ্গ। যেটা নয় সেটা হলো রাজ্য পরিষদ, অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন, আরো দুটো কোশ্চেন রিলেট করাবো। এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এর মধ্যে এই শুধুমাত্র আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে না। বাকি 5টা যে অঙ্গ প্রত্যেকটারই হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত, কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার অবস্থিত হেগ কোথায়? নিদারল্যান্ডের দা হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার। এখান থেকে তোমাদের রিলেট করাবো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর উপরে কিছু ফ্যাক্ট রিলেট করাবো, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং তোমাদের এই কোশ্চেনটা ফুড এসআইয়ের এক্সামে দিয়েছিল। তো এখান থেকে দেখো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার সংখ্যা কটা হয়? টোটাল মেম্বার সংখ্যা হলো 15টা। এই 15টা মেম্বার দুটো ভাগে বিভক্ত, একটা হলো স্থায়ী মেম্বার, আরেকটা হলো অস্থায়ী মেম্বার। অস্থায়ী মেম্বারের সংখ্যা 10টা, স্থায়ী মেম্বারের সংখ্যা হলো 5টা। এই অস্থায়ী মেম্বার প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু চেঞ্জ হয়, কিন্তু স্থায়ী মেম্বার যারা আছে তারা কিন্তু চেঞ্জ হয় না। এই স্থায়ী মেম্বার কারা কারা, সেই কারণে 5 জনের নাম মনে রাখতে হবে, কারণ এইভাবে কোশ্চেন দেবে যে এর মধ্যে কে স্থায়ী মেম্বার নয় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের। তো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার হলো আমেরিকা, তারপর ইউকে, ফ্রান্স, ইউকের পরে ফ্রান্স, রাশিয়া অ্যান্ড চায়না। এই 5টা হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার, এবং এদের কাছে একটা স্পেশাল পাওয়ার থাকে, সেটা হলো ভেটো পাওয়ার। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে
যারা রেগুলার বেসিসে ক্লাস দেখো তারা প্রত্যেকেই জানো, কিন্তু আমাদের প্রতিটা ক্লাসে নতুন স্টুডেন্ট অ্যাড হয়, সেই কারণে কিন্তু ইনফরমেশনটা দেওয়ার। তো আমাদের এখন যে ক্লাসটা চলছে সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস না দেখতে যদি পাও তাহলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, তো রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো এখানে একটা কথা বলবো, তোমাদের যারা নিউ স্টুডেন্ট আছো, নিউ স্টুডেন্ট ফার্স্ট টাইম এই ক্লাসটা দেখছো, তাদের ক্ষেত্রে বলছি তোমরা ফার্স্টে একটা কিংবা দুটো ক্লাস এই চ্যানেল থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, একদমই না স্কিপ করে কিন্তু দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে ক্লাসগুলো আগে কন্টিনিউ করবে, ভালো না লাগলে আপ টু সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা, এখানে আরো একটা ইনফরমেশন দেবো, এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, ক্লাসের রুটিন প্রোভাইড করা বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অর্থাৎ কবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, কবে পরীক্ষা হবে, তার যখন নোটিফিকেশান বেরোবে বা কোনো এক্সামের নোটিফিকেশান বেরোবে, সব কিছুই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, তাহলে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা কোন ব্যাচে যুক্ত হতে চাও সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে অ্যাড করিয়ে নেবো এবং সেখান থেকে গাইড করা হবে অ্যাড করিয়ে নেওয়ার পরে। তবে একটা জিনিস মাথায় রাখবে, কেউ কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে না, কেউ নর্মাল কলও কিন্তু করবে না। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, এক্ষুনি বললাম আমাদের যে দুটো ইউটিউব চ্যানেল, তো দুটো ইউটিউব চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও। এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ জিকেজিএস এর ক্লাস প্রোভাইড করা হবে প্রতিটা এক্সামের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস প্রোভাইড করা হবে, ইংলিশের ক্লাস এবং রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এই চ্যানেল থেকে। এবং শুধুমাত্র এই পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটা কিন্তু আমাদেরই এই চ্যানেলেই চলছে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেলে চলছে। এটা ছাড়া প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল তাই আমরা এই চ্যানেলের লিঙ্কটা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখান থেকে তোমরা চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, সেটার উপর ক্লিক করলে নতুন চ্যানেলে চলে যেতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও, এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? তো কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র বহুবার পড়িয়েছি এর আগে, এটা অবস্থিত উড়িষ্যার কটক শহরে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো আরো আরেকবার এখান থেকে রিভিশন করাবো, কিছু রিসার্চ ইনস্টিটিউট আছে যেখান থেকে প্রতিবার এক্সামে কোশ্চেন দেয়। তো ফার্স্টে এখান থেকে রিলেট করো, যদিও এর আগে 3 থেকে 4 বার এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে। তো এখান থেকে রিলেট করো, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত নিউ দিল্লি, নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। কোশ্চেন দেবে তোমাদের যে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজমান্ড্রি। কোথায় অবস্থিত? রাজমান্ড্রিতে অবস্থিত, রাজমান্ড্রিতে অবস্থিত। রাজমান্ড্রি কোথায়? রাজমান্ড্রি অন্ধ্রপ্রদেশ, শর্টে লিখে দিলাম এপি, এপি ফর অরুণাচল প্রদেশ ভাববে না তোমরা, ফুল ফর্মে লিখে রাখবে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চলে আসো পরবর্তী রিসার্চ ইনস্টিটিউট, এখান থেকে 3টে রিসার্চ ইনস্টিটিউট করাবো। একটা হলো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট। এই 3টেতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট,
কোশ্চেন দেবে তোমাদের ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, এবং কোশ্চেন দেবে যে ন্যাশনাল সুগার কেন ব্রিডিং ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট। তো এই তিনটে কিন্তু আলাদা আলাদা জায়গায়, তিনটেই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ চিনি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চিনি গবেষণাগার কেন্দ্র অবস্থিত কানপুরে। অবস্থিত। কানপুর কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের কানপুরে চিনি গবেষণাগার কেন্দ্র অবস্থিত। সুগার কেনের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আখ, অর্থাৎ আখ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত। একটা কথা বলবো, এই কোশ্চেনটা একটুখানি কারেকশন করে নেবে। এর আগে যে ক্লাসটা হয়েছিল এই গবেষণাগার কেন্দ্র রিলেটেড, সেখানে কিন্তু আমি একটুখানি মিস্টেক করেছিলাম। মিস্টেকটাকে তোমরা কারেকশন করে নাও। ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট আমি সেখানে বলেছিলাম কি? সেখানে বলেছিলাম কোয়েম্বাটোর। তো সেটাকে কারেকশন করে নেবে, কারেকশন করে করবে। সেটা অবস্থিত কোথায়? লখনৌতে অবস্থিত, উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। আর সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউট, সুগার কেন ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ আখের গাছকে কিভাবে ডেভেলপ করা যায়, আখের চাষকে কিভাবে ডেভেলপ করা যায়, সেই ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোয়েম্বাটোর। এর আগে সম্ভবত আমি বলেছিলাম যে কোয়েম্বাটোরে সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, তো সেটাকে অবশ্যই কারেকশন করে নেবে। কোয়েম্বাটোর কোথায় অবস্থিত? কোয়েম্বাটোর অবস্থিত তামিলনাড়ুতে কোয়েম্বাটোর অবস্থিত। এখান থেকে রিলেট করো পরবর্তী, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, আলু গবেষণাগার কেন্দ্র। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আলু গবেষণাগার কেন্দ্র অবস্থিত সিমলাতে অবস্থিত। সিমলা কোথায়? হিমাচল প্রদেশে সিমলাতে অবস্থিত আলু গবেষণাগার কেন্দ্র অবস্থিত। এখনো 3-4টে আছে, নেক্সট পেজে চলে আসো। এখান থেকে রিলেট করো যে সেন্ট্রাল নারকেল গবেষণাগার কেন্দ্র, কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নারকেল গবেষণাগার কেন্দ্র। তো নারকেল সব থেকে বেশি হয় কোথায়? কেরালা রাজ্যে। তো কেরালার কোথায়? কাসেরগাঁড়ে অবস্থিত কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট রিলেট করো এখান থেকে যে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত হরিয়ানার কারনালে। কোথায় অবস্থিত? কারনাল, হরিয়ানা। তো হরিয়ানার কারনালে অবস্থিত ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। এখান থেকে নেক্সট রিলেট করো যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যাকে ASI বলা হয়। তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কেউ যদি এখানে কোথায় বিধাননগর থেকে যে বাসগুলো যায়, বিধাননগর থেকে বাসে যদি তোমরা ঝুলান্ত যে রেস্টুরেন্ট, ওর নাম বিশ্ববাংলা গেটের দিকে যদি যাও, তো বিশ্ববাংলা গেটে যেতে গেলে তোমরা দুটো জিনিস দেখতে পাবে। একটা হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যাকে শর্টে বলা হয় ASI, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। আরেকটা কোশ্চেন দেবে যে কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টার, সেটাও কিন্তু কলকাতাতে অবস্থিত। এখান থেকে নেক্সট রিলেট করো যে সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল জুট, এক কথায় বাংলাতে পাট গবেষণাগার কেন্দ্র, সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
এটা কোথায় অবস্থিত? তো এটাও অবস্থিত কলকাতায়। তো আমি এখানে ডট দিয়ে দিলাম, তোমরা কলকাতা লিখে নেবে। আর দুটো মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে 2023-এর যে তোমাদের WBCS এর এক্সাম হয়েছিল, সেই WBCS এর এক্সামে কোশ্চেন দিয়েছিল যে সেন্ট্রাল টি রিসার্চ ইনস্টিটিউট, সবাই জানে যে চা গবেষণাগার কেন্দ্র আসামে অবস্থিত, কিন্তু ওখানে এক্সাক্ট জায়গার নাম দিয়ে দিয়েছিল এবং 4টে জায়গায় কিন্তু আসামের দিয়ে দিয়েছিল। তো সেখানে ছিল আসামের ডিব্রুগড়, আসামের ছিল সেখানে অপশানে ডিব্রুগড় ছিল, অপশান ছিল গুয়াহাটি ছিল, অপশানে ছিল জোরহাট ছিল, আরেকটা কি একটা অপশান ছিল, তো দিসপুর ছিল সম্ভবত। তো আসামের 4টে জায়গায় দিয়ে দিয়েছিল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আসামের জোরহাট। জোরহাট আসামে অবস্থিত। তো এক্সাক্ট জায়গা কোথায় সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ কোশ্চেন লেভেল কিন্তু এখন হার্ড হচ্ছে। এবং ওই সেম এক্সামে আরেকটা গবেষণাগার কেন্দ্র দিয়েছিল। তো গবেষণাগার কেন্দ্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা এক্সামেই তোমরা দেখতে পাচ্ছ যে দুটো গবেষণাগার কেন্দ্র দিয়েছে। তো সেখানে দিয়েছিল কফি গবেষণাগার কোথায় অবস্থিত। তো সেখানেও কিন্তু এক্সাক্ট জায়গা নাম দিয়ে দিয়েছিল। এক্সাক্ট জায়গা কি হবে? চিকমাগালুর। চিকমাগালুর। চিকমাগালুর কোথায়? কর্ণাটক। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানতো যে কর্ণাটকে অবস্থিত কফি গবেষণাগার কেন্দ্র, কিন্তু এক্সাক্ট জায়গাটা কিন্তু অনেকে জানতো না। তো অ্যান্সার হয়ে যাবে চিকমাগালুর, কর্ণাটক। চলে আসো পরের কোশ্চেন, কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? তো কেন্দুলি মেলা আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু পালিত হয়। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যে অজয় নদী আছে, সেই অজয় নদীর তীরে কিন্তু এই কেন্দুলি মেলাটা বসে। তো কোন জেলায় বসে? বীরভূম জেলা। পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অজয় নদীর তীরে। অজয় নদীর তীরে কিন্তু কেন্দুলি মেলা বসে। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল রিলেট করাবো। তো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল এখান থেকে রিলেট করো। পোঙ্গাল। পোঙ্গাল পোঙ্গাল কোন স্টেটের? পোঙ্গাল হলো তামিলনাড়ু, শর্টে লিখলাম টিএন। নেক্সট হলো ওনাম। ওনাম ফেস্টিভ্যাল কোন রাজ্যের? ওনাম ফেস্টিভ্যাল হলো কেরালা। কেরালা রাজ্যের হলো ওনাম ফেস্টিভ্যাল। নেক্সট হলো বৈশাখী। তো বৈশাখীর সাথে কাল বৈশাখী মিলাবে না। তো বৈশাখী ফেস্টিভ্যাল কোন রাজ্যের? বৈশাখী ফেস্টিভ্যাল পাঞ্জাবের ফেস্টিভ্যাল। তোমরা ইতিহাসে যদি ভালোভাবে পড়ে থাকো, ডিপলি পড়ে থাকো, তো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে হয়েছিল, যে লোকগুলো মারা গিয়েছিল, যে লোকগুলোকে মেরেছিল, তারা অ্যাকচুয়ালি কিন্তু এই বৈশাখী পূর্ণিমার দিন তারা কিন্তু এক জায়গায় জমায়েত হয়েছিল। কোথায়? অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক জায়গাতে তারা কিন্তু জমায়েত হয়েছিল। তো বৈশাখী ফেস্টিভ্যাল কোন রাজ্যের? সেটা হবে পাঞ্জাব রাজ্যের। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হলো দুর্গা পূজা। দুর্গা পূজা আশা করি প্রত্যেকেই জানো যে দুর্গা পূজা সব থেকে ফেমাস কোথায়? তো সব থেকে ফেমাস হলো ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যাল হলো কি? দুর্গা পূজা। এরপরে এখান থেকে রিলেট করো নবরাত্রি। তো নবরাত্রি এটা হলো গুজরাটের ফেস্টিভ্যাল। নেক্সট ফেস্টিভ্যাল এখান থেকে রিলেট করো গণেশ চতুর্থী। কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল, এসএসসির এক্সামে, যে গণেশ চতুর্থী কোন রাজ্যে? তো গণেশ চতুর্থী হলো মহারাষ্ট্রের ফেস্টিভ্যাল হলো গণেশ চতুর্থী। হয়তো তোমাদের মনে হতে পারে যে অন্য রাজ্যেও পুজো হয়। হ্যাঁ, অন্য রাজ্যেও পুজো হয়। দুর্গাপুজো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, ভারতের অন্যান্য রাজ্যে বা ভারতের বাইরেও পুজো হয়, কিন্তু সব থেকে বেশি যেটা হয় সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে হয়। সেই কারণে গণেশ পুজো কোথাকার? গণেশ পুজো হলো দুর্গাপুজো হলো ওয়েস্ট বেঙ্গলের। গণেশ চতুর্থী একইভাবে মহারাষ্ট্রে কিন্তু সব থেকে বেশি গণেশ চতুর্থী হয়ে থাকে, গণেশ পুজো হয়ে থাকে। তো সেই কারণে গণেশ চতুর্থী কোথাকার কোন স্টেটের? সেটা হবে মহারাষ্ট্র স্টেটের। এরপর চলে আসো উগাডি ফেস্টিভ্যাল। উগাডি ফেস্টিভ্যাল কোন স্টেটের? উগাডি ফেস্টিভ্যাল হলো কর্ণাটকের ফেস্টিভ্যাল হলো উগাডি ফেস্টিভ্যাল।
কোশ্চেন দেবে বিহু ফেস্টিভ্যাল। বিহু আমি বারবার পড়িয়েছি, কাটি বিহু দিক, আর যে নামই দিক না কেন তারপরে যদি বিহু থাকে সেটা ড্যান্স হোক, কারণ বিহু নামে ড্যান্স ফর্মও আছে, তো ড্যান্স ফর্ম হোক বা উৎসব হোক, চোখ বন্ধ করে মারবে আসাম। আচ্ছা, আসাম থেকে আরেকটা রিলেট করো, আরেকটা পূজা, সেটা হলো অম্বুবাচী। এখানে লিখে দিচ্ছি অম্বুবাচী। অম্বুবাচী, তো আসামে যে কামরূপ কামাখ্যার মন্দির আছে, সেই কামরূপ কামাখ্যার মন্দিরেই কিন্তু এই অম্বুবাচী ফেস্টিভ্যালটা হয়ে থাকে, অম্বুবাচী মেলাটা হয়ে থাকে। এরপর রিলেট করো, নেক্সট পেজে চলে আসো, ছট পূজা। ছট পূজা, তো ছট পূজা মূলত কোন স্টেটের? এটা হলো বিহার। বিহারের ফেস্টিভ্যাল হলো কি ছট পূজা। এরপর এখান থেকে রিলেট করো খাজুরাহো ফেস্টিভ্যাল। খাজুরাহো, খাজুরাহো, খাজুরাহো ফেস্টিভ্যাল, খাজুরাহো উৎসব কোন রাজ্যে? তো খাজুরাহো টেম্পল কোন রাজ্যে আছে এটা জানলেই অ্যান্সার ইজিলি করতে পারবে। তো এটা আছে মধ্যপ্রদেশ, তো এমপিতে হলো খাজুরাহো ফেস্টিভ্যাল। কোশ্চেন দেবে হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল, তো হর্নবিল উৎসব কোন রাজ্যের? এর সাথে আরেকটা রিলেট করে নাও, মোয়াৎসু। মোয়াৎসু, তোমাদের লাস্ট যে তোমাদের রেলের গ্রুপ ডির এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই হর্নবিল ফেস্টিভ্যাল, মোয়াৎসু ফেস্টিভ্যাল বহুবার রিপিট হয়েছে। নুয়াখাই ফেস্টিভ্যাল, বোনালু ফেস্টিভ্যাল আর বাতখুমা ফেস্টিভ্যাল, এই পাঁচটা ফেস্টিভ্যাল কিন্তু বহুবার বহু শিফটে কিন্তু রিপিট হয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তো হর্নবিল ফেস্টিভ্যাল এবং মোয়াৎসু ফেস্টিভ্যাল এ দুটোই হলো নাগাল্যান্ডের। নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল, কোথার? নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল। নেক্সট চলে আসো, এক্ষুনি বললাম বোনালু। বোনালু আর একটা কি বললাম? বাতকুম্মা, দুটোই কিন্তু একই রাজ্যের, বোনালু আর বাতকুম্মা। তো বোনালু এবং বাতকুম্মা এই ফেস্টিভ্যাল দুটো হলো তেলেঙ্গানা, তেলেঙ্গানা রাজ্যে। আর লাস্ট রিলেট করো নুয়াখাই। এই যে এতগুলো ফেস্টিভ্যাল বললাম এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, কারণ এখানে যে কোনো একটা থেকে কিন্তু কোশ্চেন দেবে, তো এর জন্য তোমাদের রেডি হতে হবে। তো নুয়াখাই ফেস্টিভ্যাল, নুয়াখাই, নুয়াখাই ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যের? এটা হলো ওড়িশা রাজ্যের। ওড়িশার নুয়াখাই ফেস্টিভ্যাল। বা ওড়িশার থেকে আরেকটা ফেস্টিভ্যাল রিলেট করো, পুরীর রথযাত্রা। রথযাত্রা, তো রথযাত্রা কোথাকার? রথযাত্রা হলো ওড়িশা রাজ্যের। তো চলে আসো পরের কোশ্চেন, ভারতে কতগুলো রাজ্য নেপালের সীমানা রয়েছে? ভারতের কতগুলো রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেকবার বলেছি, জিকেজিএস এর ক্লাস যখনই করানো হয় বা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, তো তোমাদের হাতে যখন ফাঁকা টাইম থাকবে সেই ফাঁকা টাইমে কিন্তু অবশ্যই তোমরা টাইমটা ওয়েস্ট না করে মোবাইলে গুগলে সার্চ করে ইন্ডিয়ার ম্যাপ হোক বা পশ্চিমবঙ্গের ম্যাপ হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক এগুলো দেখতে থাকবে। ইন্ডিয়ার ম্যাপে যেমন কোথায় কোন স্টেট আছে বা কোথায় কোন নদী আছে, কোথায় কোন পাহাড় আছে, এগুলো দেখতে থাকবে। তো এর ফলে কি হবে, জিনিসটা মুখস্থ করার দরকার পড়বে না যখন তোমাদের জিনিসগুলো পড়ানো হবে, এবং জিনিসগুলো যখনই বোঝানো হবে তখনই সাথে সাথে চোখের সামনে ভাসবে। যেমন নেপালের সাথে যে কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে, যেই এই কোশ্চেনটা আসবে, তোমার যদি ম্যাপ সম্বন্ধে একদম ক্লিয়ার কাট যদি কনসেপ্ট থাকে তাহলে সহজেই চোখে চলে আসবে। পশ্চিম থেকে আমি পূর্ব দিকের রাজ্যগুলো বলছি, ওইদিকে আছে উত্তরাখণ্ড, তারপরে ইউপি, তারপরে বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে আছে সিকিম। তাহলে কটা রাজ্য? 5টা রাজ্য। তো এখানে দেখে নাও, আমি ম্যাপ এখানে ইনক্লুড করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এখান থেকে দেখো যে উত্তরাখণ্ড, আচ্ছা আমি এখানে লাল কালি দিয়ে মার্কিং করছি, ভালোভাবে দেখে নাও, আছে কি উত্তরাখণ্ড। নেপাল কি? নেপাল হলো এই লাল দিয়ে মার্কিং করছি, এইটা হলো নেপাল। তো এখান থেকে দেখো এটা কি? এটা হলো উত্তরাখণ্ড। তাহলে কি উত্তরাখণ্ড, আমি উত্তরাখণ্ডকে ইউকে লিখলাম। উত্তরাখণ্ডের পরে দেখো উত্তরপ্রদেশের এই বর্ডারটা শেয়ার করছে, এটা হলো কি উত্তরপ্রদেশ, ইউপি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরে দেখো বিহার, এই বিহারের এই বর্ডারটা শেয়ার করছে, তো এখানে লেখো বিহার। তাহলে কটা স্টেট হয়ে গেল? 3টে স্টেট। তারপরে এদিকে দেখো দার্জিলিং এবং কালিম্পং এর এই সাইডটা, এই জায়গাটা কিন্তু
পশ্চিমবঙ্গের টাচ করছে নেপালের সাথে, তাহলে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু নেপালের সাথে বর্ডার শেয়ার করছে। আর ওয়েস্ট বেঙ্গলের উপরেই আছে এই ছোট মতো সিকিম, এটাও কিন্তু নেপালের সাথে বর্ডার শেয়ার করছে। তাহলে কটা স্টেট হয়ে গেল? হয়ে গেল 5টা স্টেট। তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস বারবার বলেছি এর আগের ক্লাসগুলোতে, যে ম্যাপটা ভালোভাবে রপ্ত করবে। ম্যাপ কিন্তু তোমাদের ভূগোলের কোশ্চেন হোক বা যে কোনো কোশ্চেন হোক তোমাদের কিন্তু হেল্প করবে সহজে মনে রাখার ক্ষেত্রে। তাহলে কটা স্টেট? অ্যান্সার হয়ে যাবে 5টা স্টেট নেপালের সাথে ভারতের 5টা রাজ্য কিন্তু বর্ডার শেয়ার করে। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে ভারত এবং বাংলাদেশ মানে ভারতের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে কোন দেশ? কোশ্চেন দেবে ভারতের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে কোন দেশ? তো বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে। কত কিলোমিটার বর্ডার শেয়ার করে? 4156 কিলোমিটার বর্ডার শেয়ার করে। তো এবার যদি তোমাদের কোশ্চেন দেয় যে বাংলাদেশের সাথে ভারতের কোন কোন স্টেট বা কটা স্টেট বর্ডার শেয়ার করে, তো তখন অ্যান্সার হয়ে যাবে 5টা স্টেট। কিভাবে? তোমাদের চোখের সামনে ম্যাপ চলে আসা উচিত। সামনে লেফট সাইডে ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিম সাইড থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল, তারপরে উপরে আছে আসাম, ওপরের ডান সাইডে আছে মানে উত্তর পূর্ব সাইডে আছে সেখানে আছে কি মেঘালয়, মেঘালয়ের নিচের দিকে আছে ত্রিপুরা, এবং ত্রিপুরার নিচে আছে কি নিচে আছে মিজোরাম। তো এই 5টা স্টেট কিন্তু শেয়ার করে। ম্যাপের সাহায্যে এখান থেকে দেখে নাও, আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে মার্কিং করছি। এটা হলো পশ্চিমবঙ্গের বর্ডার, তো পশ্চিমবঙ্গের বর্ডার। তারপরে দেখো এটা হলো আসামের বর্ডার, তারপরে দেখো এইটুকু হলো মেঘালয়ের বর্ডার, তারপর আবার এখানে আসামের বর্ডার শেয়ার করছে, তারপরে এটা হলো ত্রিপুরার বর্ডার, আর এটা হলো মিজোরামের বর্ডার। তো কটা স্টেট? এটা ফার্স্টে বলেছি ইন্ডিয়া অ্যান্ড নেপালের বর্ডারে কোন কোন স্টেট আছে, আর এবার বলছি এখানে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এর বর্ডারে কোন কোন স্টেট আছে। তো পশ্চিম সাইড থেকে দেখো ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গলের পরে আছে দেখো আসামের পরে বর্ডার শেয়ার করছে কি মেঘালয়ার পরে বর্ডার শেয়ার করছে ত্রিপুরা, এবং ত্রিপুরার পরে বর্ডার শেয়ার করছে মিজোরাম। তো কটা স্টেট বর্ডার শেয়ার করছে? 5টা স্টেট বর্ডার শেয়ার করছে। অবশ্যই মাথায় রাখতে হবে, এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে কটা স্টেট? 5টা স্টেট। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও, যেহেতু এখানে বললাম যে ভারতের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে। এবার যদি কোশ্চেন দেয় যে ভারতের সাথে সব থেকে কম বর্ডার শেয়ার করে কটা? কম বর্ডার শেয়ার করে কোন দেশ? তো সব থেকে কম বর্ডার শেয়ার করে আফগানিস্তান। তো আফগানিস্তান কত কিলোমিটার বর্ডার শেয়ার করে? মাত্র 106 কিলোমিটার বর্ডার শেয়ার করে কিন্তু আফগানিস্তান। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের সাথে কটা দেশ স্থল বর্ডার শেয়ার করে, তো এখান থেকে দেখে নাও ভারতের সাথে কটা দেশ। ভারতের সাথে এখানে লেফট সাইডে আছে আফগানিস্তান এই জায়গাতে 106 কিলোমিটার বর্ডার শেয়ার করে। তো আফগানিস্তান পাকিস্তান দুটো হলো, তারপর ডান সাইডে চলে আসো চীন নেপাল 4টে হলো, ভুটান 5টা, বাংলাদেশ 6টা, মায়ানমার হলো কটা? 7টা। তাহলে ভারতের সাথে স্থল বর্ডার শেয়ার করে কটা দেশ? 7টা দেশ কিন্তু ভারতের সাথে স্থল বর্ডার শেয়ার করে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, নিচের কোন নদীটি খাড়ি অর্থাৎ এস্চুরি তৈরি করে? তো তোমাদের বহুবার পড়িয়েছি যে নদীগুলো পশ্চিম বাহিনী হয়ে পড়ছে সেই নদীগুলো কিন্তু এস্চুরি, পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে পড়ছে সেই নদীগুলি কিন্তু এস্চুরি তৈরি করে। তো এস্চুরি তৈরি করে কে? নর্মদা কিন্তু এস্চুরি তৈরি করে। নর্মদা কোন সাগরে পড়েছে? নর্মদা পড়েছে আরব সাগরে গিয়ে কিন্তু নর্মদা গিয়ে পড়েছে।
তো নর্মদা ছাড়া আর কোন কোন নদী এস্চুয়ারি তৈরি করে? তো নর্মদা ছাড়া আরো দুটো নদী রিলেট করো, একটা হলো তাপ্তি নদী, আরেকটা হলো পেরিয়ার। তাপ্তি এবং পেরিয়ার এই দুটো নদীও কিন্তু খাড়ি অর্থাৎ এস্চুয়ারি তৈরি করেছে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? এখান থেকে দুটো তিনটে কোশ্চেন হয়, যে রাজ্যের রাজ্যপাল অর্থাৎ গভর্নর, এই গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে? গভর্নরকে কে শপথ বাক্য পাঠ করান অর্থাৎ ওথ, আর গভর্নরকে কে তাড়িয়ে দেন, কে রিমুভ করেন? তো এখানে মাথায় রাখবে, গভর্নরকে অ্যাপয়েন্ট করে, নিযুক্ত করে কে? ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট একে অ্যাপয়েন্ট করবে। গভর্নরকে শপথ বাক্য পাঠ করাবে কে? শপথ বাক্য পাঠ করাবে চিফ জাস্টিস, চিফ জাস্টিস অফ হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর গভর্নরকে হটাতে পারে, তাড়াতে পারে কে? গভর্নরকে তাড়াতে পারবে পার্লামেন্টের সংসদের রিকমেন্ডেশনে হটাবে কে? প্রেসিডেন্ট কিন্তু হটাতে পারে গভর্নরের পদ থেকে। আর গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট, এই এখান থেকে কোশ্চেন দিয়েছিল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, কোন আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 155-এ 155-তে বলা আছে গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জার্মানির সংবিধান থেকে ধার করা হয়েছে? তো কোন দেশের সংবিধান থেকে কি কি জিনিস নেওয়া হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু রিলেট করাবো। তো এখান থেকে দেখো জার্মানির সংবিধান থেকে কোন জিনিসটা ধার করা হয়েছে? জার্মানির সংবিধান থেকে ধার করা হয়েছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার গুলো কিন্তু বাতিল হবে, অর্থাৎ আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, ফান্ডামেন্টাল রাইটস বাতিল হবে। এটা এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? জার্মানির সংবিধান থেকে। তো এখান থেকে যদি কোশ্চেন দেয় আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস কোন আর্টিকেল থেকে, কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35-এর মধ্যে আছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে আছে? তো ফান্ডামেন্টাল রাইটস আছে পার্ট নাম্বার 3-তে, ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে আলোচনা করা আছে। এবার এখান থেকে তোমাদের রিলেট করাবো যে এখান থেকে রিলেট করাবো তোমাদের যে কোন কোন দেশের সংবিধান থেকে কি কি জিনিস নেওয়া হয়েছে। তার আগে এখানে তোমাদের রিলেট করাবো যে ভারতের সংবিধানে যে পার্ট নাম্বার পার্ট নাম্বার 18, পার্ট নাম্বার 18-তে জরুরি অবস্থার কথা বলা হয়েছে। এই যে জরুরি অবস্থা অর্থাৎ ইমার্জেন্সির কথা বলা হয়েছে। তো ইমার্জেন্সি গুলো 3টে আর্টিকেলে বলা হয়েছে। তো 3টে আর্টিকেল, কোন আর্টিকেলে কি বলা হয়েছে সেটা একটু ছোট করে এখান থেকে রিলেট করাবো। তো ফার্স্টে এখান থেকে দেখে নাও যে 3টে ইমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম। ন্যাশনাল ইমার্জেন্সি আরেকবার এখান থেকে রিভিশন হয়ে যাবে, স্টেট ইমার্জেন্সি, আর এখানে আরেকটা লাস্ট ইমার্জেন্সি হলো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তো 3টে ইমার্জেন্সির কথা বলা হয়েছে। তো ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 352-তে, 352-তে। স্টেট ইমার্জেন্সির কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 356-এ, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 360-এ, 360-তে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা কিন্তু বলা হয়েছে। এবার এখান থেকে দেখো ন্যাশনাল ইমার্জেন্সি এটা ভারতে কতবার লাগু হয়েছে? 3বার লাগু হয়েছে। কোন কোন সালে লাগু হয়েছে? এখান থেকে দেখো 1962 সালে লাগু হয়েছে, 1971 সালে লাগু হয়েছে, আর 1975 সালে লাগু হয়েছে। 1962 সালে ভারত এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল, তাই লাগু হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সি। 1971-এ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই কারণে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছিল। আর 1975-এ ইন্দিরা গান্ধীর সরকার তখন ছিল, তো ইন্দিরা গান্ধী নিজের সুবিধার্থে ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু লাগু করেছিল। তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি কতবার লাগু হয় যদি কোশ্চেন দেয়? তো ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে এখনো পর্যন্ত কতবার? এখনো পর্যন্ত 3বার লাগু হয়েছে।
কোশ্চেন দেবে স্টেট ইমার্জেন্সি সর্বপ্রথম লাগু হয় কোন রাজ্যে? তো সর্বপ্রথম এটা ইমপ্লিমেন্ট হয়, লাগু হয় কোথায়? লাগু হয় পাঞ্জাবে সর্বপ্রথম স্টেট ইমার্জেন্সি লাগু হয়। কোশ্চেন দেবে ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত কতবার ভারতে লাগু হয়েছে? তো মাথায় রাখবে এখনো পর্যন্ত কখনই ফিনান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু ভারতে লাগু হয়নি, সেই কারণে বোকা বানানোর জন্য কোশ্চেন দিয়ে দেবে এবং তাতে একটা অপশন থাকবে 1-12-9। তো অ্যান্সার সেটা হয়ে যাবে 1-12-9। অপশন নাম্বার ডিতে তোমরা পেয়ে যাবে, তো অপশন ডি মার্কিং করে, চোখ বন্ধ করে মার্কিং করে চলে আসবে। এবার এখান থেকে রিলেট করাবো যে কোন দেশ থেকে আমাদের সংবিধানে কোন কোন জিনিস নেওয়া হয়েছে। তো ফার্স্টে দেখে নাও আমেরিকা, কারণ আমেরিকা থেকে অনেক জিনিস নেওয়া হয়েছে। তো আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে আমাদের প্রস্তাবনার কনসেপ্ট, প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলের কনসেপ্ট নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নেওয়া হয়েছে, যেটা এক্ষুনি বললাম আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকার, পার্ট নাম্বার 3-তে আমাদের কিন্তু মৌলিক অধিকারের কথা বলা আছে। আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে কি? নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে যে আমাদের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে লাথি মেরে দেওয়া মানে ইমপিচমেন্ট করা, একমাত্র ইমপিচমেন্ট, লাথি মেরে দেওয়া কথাটা বললাম এই কারণে কেউ নেগেটিভিটি করার দরকার নেই, এটা জাস্ট মনে রাখার জন্য কিন্তু বললাম। তো যদি ভালো না লাগে তো ইগনোর করতে পারো। তো যাই হোক, এখান থেকে দেখো যে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। তো ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট এটা নেওয়া হয়েছে কোথা থেকে? নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে তাড়িয়ে দেওয়া, হটিয়ে দেওয়া, ইমপিচমেন্ট করা। তো এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আমেরিকার সংবিধান থেকে। আরেকটা মাথায় রাখবে, এখান থেকে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্টের পদ, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, এটাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এবার এখান থেকে রিলেট করো ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। তো ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে। এটা আমরা ইউএস এর সংবিধান থেকে নেইনি। কেন না নেওয়ার কারণ হলো ইউএস এর সংবিধানে বা ইউএস এর যে সংবিধান সেখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কথা বলা আছে। ডুয়েল সিটিজেনশিপ বলতে ইউএসএ একটা টোটাল কতগুলো যেমন ভারতের রাজ্যের সাথে কম্পেয়ার করো, ভারতের যেরকম 28টা রাজ্য আছে, 28টা রাজ্য মিলে ভারত একটা দেশ, তো তেমনই ইউএসএতেও এরকম অনেকগুলো রাজ্য আছে, সেগুলো মিলিয়ে কিন্তু একটা দেশ হলো ইউএসএ। তো সেখানে ডুয়েল সিটিজেনশিপ বলতে একটা ইউএস এর টোটাল ওভারঅলের জন্য সিটিজেনশিপ, আর একটা সেই রাজ্যে বসবাসকারীর জন্য সেই রাজ্যের একটা সিটিজেনশিপ, সেই কারণে সেখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ এর প্রচলন আছে। কিন্তু ভারতে কি? ভারতে হলো সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। এছাড়া ইউকের সংবিধান থেকে দ্বিকক্ষীয় অর্থাৎ বাই ক্যামেরালিজম এটাও নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। একে কি বলা হয়? দ্বিকক্ষীয়। দ্বিকক্ষীয় বলতে পার্লামেন্টের যে দুটো কক্ষ আছে, একটা উচ্চ সদন একটা নিম্ন সদন, এই দ্বিকক্ষীয় সদনের কথা নেওয়া হয়েছে কোথা থেকে? ইউকের সংবিধান থেকে। এছাড়া এখান থেকে রিলেট করো অস্ট্রেলিয়ার থেকে। আচ্ছা, একটুখানি আগে তোমাদেরকে বললাম যে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনার যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এই প্রস্তাবনা থেকে আরেকটা কোশ্চেন দেবে কনফিউজিং করার জন্য, দেবে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাহলে প্রস্তাবনার কনসেপ্ট যদি বলা হয় তখন অ্যান্সার হবে আমেরিকার সংবিধান থেকে। প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় তো অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্টের ব্যাপারে। কনকারেন্ট লিস্ট কত নম্বর শিডিউলে আছে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে যে কত নম্বর শিডিউলে কনকারেন্ট লিস্টের কথা বলা হয়েছে।
সেখানে ইউনিয়ন লিস্টও আছে, সেখানে স্টেট লিস্টও আছে। তো হিন্ট দিয়ে দিলাম, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কনকারেন্ট লিস্ট কত নাম্বার শিডিউলে বলা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এরপর চলে আসো কানাডা। কানাডার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? তো কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে কি? কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট, প্রত্যেকটা রাজ্যে যে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট অফ appointment of state governor by the center, as appointment by state governor by the center, অর্থাৎ কেন্দ্র সরকারের দ্বারা যে গভর্নরের নিয়োগ সেটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। এরপরে এখান থেকে পরবর্তী কান্ট্রিতে চলে আসো আয়ারল্যান্ড। এইখান থেকেও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাজ্যসভার যে নমিনেটেড মেম্বার অর্থাৎ মনোনীত প্রার্থী, এটার কনসেপ্টও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এছাড়া রাষ্ট্রপতির যে ইলেকট্রাল কলেজের মাধ্যমে যে রাষ্ট্রপতির ইলেকশন হয়, তো ইলেকশন অফ প্রেসিডেন্ট এটাও কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। চলে আসো নেক্সট কান্ট্রি রাশিয়া অর্থাৎ ইউএসএসআর। তো রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, শর্টে লিখলাম এফডি, ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 51 এতে আছে। কত নম্বর পার্টে এই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে? পার্ট নাম্বার 4 এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা, যেটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। ফান্ডামেন্টাল ডিউটিস কততম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে অ্যাড হয়েছে? তো মাথায় রাখবে 42তম সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছে। কটা অ্যাড হয়েছিল? 10টা অ্যাড হয়েছিল। এবং এখন বর্তমান ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কটা? এখন ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা হলো 11টা। তো 11 নম্বর অ্যাড হয়েছে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস যে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস সেটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন এখান থেকে আরেকটা রিলেট করে নাও। সাউথ আফ্রিকা থেকেও আরেকটা ইম্পর্টেন্ট আছে যে প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? সাউথ আফ্রিকা। অর্থাৎ যে অ্যামেন্ডমেন্টের কথা এক্ষুনি বললাম, প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের কোথাও যদি সংশোধনীর প্রয়োজন হয়, সংবিধানের কোথাও যদি সংশোধনীর প্রয়োজন হয়, তো সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার থেকে। তো এই যেগুলো বললাম এগুলো কিন্তু এক্সামে কোনো না কোনো এক্সামে দিয়েছে, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতিশক্তি বন্দুকের চেয়ে কি হয়? তো বন্দুকের চেয়ে অবভিয়াসলি বেশি হবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। রেকটিফায়ারের সাহায্যে পরিবর্তন করা হয় কি? এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে, না ডিসি কে এসি ভোল্টেজে। তো রেকটিফায়ার হলো একটা কিন্তু বৈদ্যুতিক যন্ত্র যা এসি কারেন্টকে অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টকে কিন্তু একমুখী বিদ্যুৎ প্রবাহে অর্থাৎ ডিসি কারেন্টে রূপান্তরিত করে। তো অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দেয় যে ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে কে? ইনভার্টারের কাজ কি? ইনভার্টারের কাজ হলো ডিসি ভোল্টেজকে
এসি ভোল্টেজে রূপান্তরিত করা। চলে আসো পরবর্তী কোশ্চেন, আয় ও ব্যয়ের হিসাব হলো, আয় ও ব্যয়ের হিসাবকে কি বলা হয়? তো বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। আয় ও ব্যয়ের হিসাবের যে অ্যাকাউন্ট তাকে বলা হয় কি নমিনাল অ্যাকাউন্ট। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? তো দ্য হোয়াইট টাইগার এই উপন্যাসের লেখক হলেন অরবিন্দ আদিগা হলেন এই দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই অরবিন্দ আদিগা এই দ্য হোয়াইট টাইগার এই উপন্যাসের জন্য কিন্তু তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন, পৃথিবী দিবস কোন দিন পালন করা হয়? আচ্ছা, এই যে 22 তারিখের যে জিনিসটা ব্যাপারটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। তিনটে 22 তারিখ আছে, তিনটেই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। একটা হলো মার্চের 22 তারিখ, পরপর তিনটে মাসেরই 22 তারিখ। মার্চের 22 তারিখ, মার্চের পরে 22 এপ্রিল, আর 22 এপ্রিলের পরে 22 মে। এই তিনটে দিনই কোনো না কোনো ডে আছে। তো এখান থেকে রিলেট করে নাও। 22 মার্চ, 22 মার্চে কি পালন করা হয়? পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস পালন করা হয় 22 মার্চে। 22 এপ্রিলে কি পালন করা হয়? 22 এপ্রিলে পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে, পৃথিবী দিবস। ওয়ার্ল্ড আর্থ ডে, পৃথিবী দিবস কবে পালন করা হয়? 22 এপ্রিল। তো দেখো অপশন এতে আছে, তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 22 মেতে পালন করা হয় কি ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয় কবে? 22 মে তারিখে। এই যে পৃথিবী দিবস 22 এপ্রিলে পালন করা হচ্ছে, এটা প্রথম কবে শুরু হয়েছিল? ফার্স্ট শুরু হয়েছিল এটা 1970 সালে। তো 1970 সাল থেকে 22 এপ্রিল তারিখটা কিন্তু পৃথিবী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড আর্থ ডে হিসেবে পালন করা হয়। এখান থেকে জানতে হবে যে 2024-এ ওয়ার্ল্ড আর্থ ডে এর থিম কি ছিল? 2024-এর থিম, তো 2024-এর থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক ছিল 2024-এ ওয়ার্ল্ড আর্থ ডে এর থিম। চলে আসো পরবর্তী কোশ্চেন, হিট অ্যান্ড রান এই শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো হিট অ্যান্ড রান এই খেলাটা বেসবল খেলার সাথে সম্পর্কিত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে তোমাদের রিলেট করাবো যে কিছু গেমস আছে, সেই গেমসে কতজন প্লেয়ার থাকে, এক্সামে কোশ্চেন দেয়। তো সেটা আমি এখান থেকে রিলেট করবো এবং এখান থেকে একটা কোশ্চেন একটুখানি কারেকশন করে নেবে তোমাদের। সম্ভবত এর আগের যে ক্লাস হয়েছে সেখানে কিন্তু আমি একটা জিনিস ভুল বলেছিলাম, বাস্কেটবলে কতজন প্লেয়ার থাকে সেখানে আমি ভুলবশত বলেছিলাম 11 জন প্লেয়ার থাকে। সেটাকে কিন্তু কারেকশন করে নেবে, কারেকশনটা আমি এখনই করে দিচ্ছি। তাও তার আগে এখানে দেখে নাও যে 11 জন প্লেয়ার থাকে কোন কোন খেলায়। তো 11 জন প্লেয়ার থাকে ফুটবল খেলাতে, 11 জন প্লেয়ার থাকে হকি খেলাতে 11 জন প্লেয়ার থাকে, আর অবভিয়াসলি ক্রিকেট খেলাতে 11 জন প্লেয়ার থাকে। 9 জন প্লেয়ার কোন কোন খেলাতে থাকে? 9 জন প্লেয়ার থাকে বেসবলে 9 জন প্লেয়ার থাকে। এবং আরেকটা খেলা কি খো খো খেলাতে 9 জন প্লেয়ার থাকে। 15 জন প্লেয়ার থাকে কিসে? রাগবি ফুটবল যেটা হয়, রাগবি ফুটবল খেলাতে 15 জন কিন্তু প্লেয়ার থাকে। এখান থেকে রিলেট করো 7 জন প্লেয়ার কোন কোন খেলাতে থাকে? কবাডি খেলাতে কিন্তু থাকে 7 জন প্লেয়ার। এছাড়া জলের মধ্যে যে পোলোটা হয় ওয়াটার পোলোতেও কিন্তু 7 জন প্লেয়ার থাকে। 6 জন প্লেয়ার নিয়ে খেলা হয় কি?
ভলিবল খেলা হয় 6 জন প্লেয়ার নিয়ে 5 জন প্লেয়ার, এটা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবে। এর আগের যে ক্লাসটাতে ভুল বলেছিলাম, 11 জন প্লেয়ার বলেছিলাম কিসে, বাস্কেটবল। তো বাস্কেটবলে কজন প্লেয়ার থাকে, বাস্কেটবল খেলাতে থাকে 5 জন প্লেয়ার। আর 4 জন প্লেয়ার থাকে কিসে, 4 জন প্লেয়ার থাকে পোলোতে। কিন্তু ওয়াটার পোলোতে কতজন থাকে, ওয়াটার পোলোতে থাকে 7 জন প্লেয়ার। চলে আসো পরবর্তী কোশ্চেন। বাগুরুম্বা লোকনৃত্যটি কোন রাজ্যের? তো বাগুরুম্বা লোকনৃত্য এটা হলো আসাম রাজ্যের। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। ঘনাদা চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন কে? তো ঘনাদা যে চরিত্র, এই চরিত্রকে সৃষ্টি করেছিলেন প্রেমেন্দ্র মিত্র। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। এখান থেকে নারায়ণ দেবনাথের সৃষ্ট কিছু চরিত্র রিলেট করো। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তার মধ্যে বহুবার যেটা দিয়েছে সেটা হলো নন্টে ফন্টে। নন্টে ফন্টে এই চরিত্র বা এই ক্যারেক্টারটা কে তৈরি করেছেন, নারায়ণ দেবনাথ। এছাড়া হাদা ভোদা, হাদা হাদা ভোদা এটাও কিন্তু নারায়ণ দেবনাথের সৃষ্টি করা ক্যারেক্টার। এছাড়া আরেকটা হলো বাটুল দা গ্রেট, বাটুল দা গ্রেট। তো বাটুল দা গ্রেট এটাও কিন্তু নারায়ণ দেবনাথের সৃষ্টি করা ক্যারেক্টার। সত্যজিৎ রায়ের থেকেও কোশ্চেন দেয়, সত্যজিৎ রায়ের সৃষ্টি করা ক্যারেক্টার কি কি, তার মধ্যে ফেমাস হলো ফেলুদা। সানডে সাসপেন্স যারা জানো তারা এদের নামের সাথে অবভিয়াসলি পরিচিত। ফেলুদা, ফেলুদার নাম আসলে সাথে সাথে নাম চলে আসবে কে, তোপসে। তো ফেলুদা, তোপসে, তারপর জটায়ু, জটায়ু এবং প্রফেসর শঙ্কু, প্রফেসর প্রফেসর শঙ্কু, এগুলো প্রত্যেকটাই কিন্তু সত্যজিৎ রায়ের তৈরি করা ক্যারেক্টার। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? তো নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিল, তো তখন কে ছিল মুঘল শাসক, মুহাম্মদ শাহ। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 1739 সালে মুহাম্মদ শাহের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করে। এবং যদি কোশ্চেন দেয় যে মুহাম্মদ শাহের অপর নাম কি, যদিও কোশ্চেনটা দেয়নি কোনো এক্সামে, তবুও এখান থেকে রিলেট করে রাখো। মুহাম্মদ শাহের অপর নাম হলো রোশন আখতার, রোশন আখতার। তো এই মুহাম্মদ শাহের আমলেই কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং এই মুহাম্মদ শাহ ইনি কিন্তু রঙ্গিলা নামে পরিচিত। ইনি কি নামে পরিচিত, রঙ্গিলা, রঙ্গিলা নামে কিন্তু ইনি পরিচিত। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন কোশ্চেনে তোমাদের ডাউট থাকছে। তো সেটা তোমাদের পরবর্তী ক্লাসে বা কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের সেটা ক্লিয়ার করা হবে। আর যদি কোথাও কোনো সিলি মিস্টেক হয়ে থাকে আমার তরফ থেকে, তো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যেমন 46 নম্বর যে ক্লাসটা প্রোভাইড করা হয়েছিল জিকে জিএস এর, সেখানে কিন্তু ওই বাস্কেটবলের যে কোশ্চেনটাও একটু আগেই বললাম যে সেখানে কিন্তু ভুলবশত বলা হয়েছিল যে বাস্কেটবলে 11 জন প্লেয়ার খেলা করে। তো সেটা কারেকশন করে নেবে। অবভিয়াসলি 5 জন প্লেয়ার কিন্তু বাস্কেটবলে খেলা করে। তো এরকম সিলি মিস্টেক হলে, কারণ ক্লাসের চাপ অনেকটাই থাকে, তো সারাদিন ক্লাস নিতে নিতে সিলি মিস্টেক আমাদের হতেই পারে, আমরাও মানুষ। তো সিলি মিস্টেক হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তো সেটা সেখান থেকে কারেকশন করে দেওয়া হবে। তো আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। যারা বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের কাছে কিন্তু তোমরা শেয়ার করবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।